প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাইনুল আলম। মাইনুল, স্বাগত আপনাকে। ছুটির দিন, রাস্তাঘাটে একটু বোধহয় ফাঁকা, স্বস্তিকর। পত্রপত্রিকায় কতটা স্বস্তিকর নিউজ আছে একটু পড়ে হেডলাইন, তারপর আমরা আলাপ করি। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, জয়ের আরো কাছে বাইডেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে সংবাদপত্রের অভাবনীয় সাহসিকতা, করোনা কম বয়সীদের মৃত্যু যেন কমছে না। জনকণ্ঠ হেডলাইন করেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন ভোট অবৈধ বলছে ট্রাম্প, ধৈর্য ধরুন আমরাই জিতে যাচ্ছি বাইডেন। সমকাল হেডলাইন করেছে, জয়ের দ্বার প্রান্তে বাইডেন, ট্রাম্পের মামলার ভবিষ্যৎটা কি, স্বল্পোন্নত দেশ বিনামূল্যে করোনার টিকা নিশ্চিত করুন, বিশ্ব নেতাদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠ হেডলাইন করেছে, ঘোষণার অপেক্ষায় বাইডেন, টেলিভিশনে ট্রাম্পের লাইভ মাঝপথে বন্ধ। ইনকলাব হেডলাইন করেছে, ভোট চুরি করেছে ডেমোক্র্যাটরা, আমিই জয়ী ট্রাম্প। ইত্তেফাক হেডলাইন করেছে, জয়ের দ্বার প্রান্তে বাইডেন, কোভিড সংকট কাটাতে বৈশ্বিক রোডম্যাপ প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মানবজমিন হেডলাইন করেছে, করোনার ভ্যাকসিন চুক্তি, আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। আমাদের সময় হেডলাইন করেছে, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী, সংকট মোকাবিলায় দরকার সহযোগিতা। আরেকটি রিপোর্ট প্রশ্নবোধক রেখে, কতটা বদলাবে বিশ্ব, আমেরিকার নির্বাচন। জায়জাদিন হেডলাইন করেছে, উপবৃত্তি বিতরণে অসংখ্য অভিযোগ, তদন্তে দুদক। সময়ের আলো হেডলাইন করেছে, বিদ্রুপের শিকার সেই ছেলেটি হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, দলের নেতাদের তুপের মুখে ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, কি হয়েছিল 7ই নভেম্বর, জিয়া ও জাসদকে নিয়ে আছে নানা প্রশ্ন। মাইনুল, যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে ইতিমধ্যে, 3 দিন কেটে গেল। ফলের অপেক্ষায় সারা বিশ্ববাসী, শুধু যুক্তরাষ্ট্রের মানুষজন না। কি হতে ইতিমধ্যে বাইডেন এগিয়ে আছেন এটা বলা যাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট চুরির এই প্রথম বোধ করি অভিযোগ উঠল। যারা বিশ্বের অন্যান্য দেশে ভোট চুরির ব্যাপারে সবক দেন, সেই দেশের নির্বাচনে ভোট চুরির প্রসঙ্গ উঠল, এবং ওই প্রার্থী আবার দলের তোপের মুখে। সবকিছু মিলে আপনার বিশ্লেষণ কি? ভোট চুরির কথা বলেছেন, এটা খুবই আলোচিত বক্তব্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভোট চুরি ডোনাল্ড ট্রাম্প যে ঘটনাকে বলছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী 3 তারিখ যখন ভোট হয়েছে, 3 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট হয়েছে নির্দিষ্ট সময়ে, এক এক রাজ্যে এক এক রকম। এর বাইরে যুক্তরাষ্ট্রে একটি সিস্টেম আছে বহু বছর ধরে, অন্তত গত 40 বছর ধরে শুনছি, দেখছি, কিন্তু এরও আগে থেকে আছে, যে যারা দূরে দূরে থাকে, নিজ কেন্দ্রে না থাকে, কিংবা অন্য রাজ্যে কিংবা বিদেশে থাকে, যেমন ডিফেন্স ভোট, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সৈন্যরা, এগুলো হচ্ছে ডাকযোগে আসে। এটা বহু আগে থেকে একটা সিস্টেম, এবং এই ডাকযোগে আসা ভোটগুলো 3 তারিখ হয়তো 50টা অঙ্গরাজ্যে কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে দিয়েছে, এগুলো ডাকযোগে চলে আসবে সংশ্লিষ্ট কেন্দ্রে। এই আসতে যে সময়টা, এবং এগুলো গ্রহণ করা, গণনা করা, এবং এগুলো অন্তর্ভুক্ত করে ভোটের অংশ হিসাবে এগুলো ঘোষণা করা, বিবেচনা করা হচ্ছে একটা ব্যাপার। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আর ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হচ্ছে, 3 তারিখ সন্ধ্যায় ফল ঘোষণা করা হবে, আমি বিজয়ী হব, আর চুরির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাপারটা এটা তার কথাটা, এই বক্তব্য খুব বেশি হালে পানি পায়নি বলতেই হবে। কিন্তু এইমাত্র একটু আগে জানলাম, মিশিগান অঙ্গরাজ্যে এখানে তার একটি আবেদন, এবং এই বিলম্বিত ভোট কিংবা ডাকযোগে ভোট, কিছু প্রভিশনাল ভোট আছে, এগুলো একটি মামলা উনি করেছেন, এবং এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, আমলে নিয়ে এটা তদন্তের ব্যবস্থা করা হয়েছে। এবং মিশিগানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্পিকার, রাজ্যের যে স্পিকার, তার নেতৃত্বে যে কমিটি, এগুলো সর্বোচ্চ অধিকারী, সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা এটা আমলে নিয়ে তদন্ত করার ব্যবস্থা নিয়েছেন। হয়তো এই প্রক্রিয়া চলে যাচ্ছে, কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রে
বহমান চলমান আছে, এবং এরা যদি কোনো সমস্যায় পড়ে, কোনো কারচুপি কিংবা অভিযোগ ওঠে, এটা একটা বিরাট ব্যাপার, বিরাট ঘটনা ঘটবে। এই জন্য তারা তদন্ত করছে। এটাকেই ডোনাল্ড ট্রাম্প ভোট চুরি হিসেবে অভিহিত করছেন। আসলে ওইভাবে ভোট চুরির কোনো ব্যাপার না, একটা প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা এবং সময়ের মধ্যে পড়ে গেছে ব্যাপারটা এমন। এটা একটা আলোচিত, এবং এগুলো এতদিন হয়নি, আমরা বিগত নির্বাচনগুলো তো দেখিনি। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে 538 ইলেকট্রাল নাম্বার ভোটের মধ্যে 270 পেতে হয়, ম্যাজিক নাম্বার। যখন হাড্ডাহাড্ডি লড়াই হয় 270 কেউ পায় না। যেমন এই মুহূর্তে এই মুহূর্তে পর্যন্ত 264 আর 214। সুতরাং জো বাইডেন 264 পেয়ে এগিয়ে গেছেন, এবং প্রায় জয়ের দ্বার প্রান্তে। আমাদের যে শিরোনামগুলো আসছে, বাংলাদেশের সংবাদপত্রগুলো করেছে, গণমাধ্যম দেখাচ্ছে, এখন 5টা অঙ্গরাজ্যে এসে ঠেকে গেছে। পেনসিলভেনিয়ায় 20টা, মিশিগানে 16টা, নেভাদায় 6টা, আরিজোনায় 11টা, এরকম আছে আর কি, জর্জিয়ায় 10টা। তো এগুলো যখন অন্তর্ভুক্ত হবে, তখন একটা নিশ্চিত ফলাফল হয়ে যাবে। এই জন্য 3 দিন পরও আজকে পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হয়নি, কারণ কোনো প্রার্থী, বিশেষ করে জো বাইডেন 270-এর কাছাকাছি আছেন, একটি অঙ্গরাজ্য পেলেই তার প্রাপ্তি হয়ে যাবে এবং জয় হয়ে যাবে। এই জন্য এই প্রক্রিয়াগুলো বিলম্বিত হচ্ছে। আসলে এবারে নির্বাচন আলোচিত। আপনি বলছেন কিভাবে দেখছি, এটা আলোচিত বিভিন্ন কারণে। কারণ একজন ব্যক্তির কারণে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন আছেন, এবং তার বক্তব্য, আচার আচরণ, তার ভূমিকা, তার নানান কর্মকাণ্ড বহুল আলোচিত, সমালোচিত, নিন্দিত। যেমন নিন্দিত, সমালোচিত এই জন্য বলছি যে আপনি দেখেন যুক্তরাষ্ট্রের স্বাধীন গণমাধ্যম আছে, এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সর্বত্র, জুডিশিয়াল প্রতিষ্ঠান, নির্বাচনী প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান, গণমাধ্যম নামক প্রতিষ্ঠান, সবগুলোই একেবারে কার্যকর, সক্রিয় এবং সজাগ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো যখন একযোগে কাজ করে, তখন দেশে গণতন্ত্র কিংবা প্রতিষ্ঠানগুলো একটা স্থায়ী রূপ পায় এবং গঠনমূলক ভূমিকায় থাকে। আপনি দেখবেন যে 3টি টেলিভিশন চ্যানেল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দিচ্ছিলেন গতকাল, আমি শুনেছি, তখন বন্ধ করে দিয়েছে। তখন উপস্থাপক বলল, মিস্টার প্রেসিডেন্ট, ইউ আর নট স্পিকিং দ্য ট্রুথ, সো উই ক্যানট কন্টিনিউ হেয়ার। এখন এইভাবে বলেছে। এখন স্বাধীন গণমাধ্যম যে কত গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য, যুক্তরাষ্ট্রে এটা। যেমন আপনাকে যদি প্রসঙ্গক্রমেই প্রথম আলোর একটা হেডলাইন পড়ে শোনাই, যে বিশ্লেষণমূলক একটি সংবাদ, যুক্তরাষ্ট্রের নির্বাচনে সংবাদ মাধ্যমের অভাবনীয় সাহসিকতা। এটা আমরা সাহসিকতা বলছি, এটাই ওখানে স্বাভাবিকতা। আপনি দেখেন গত 4 বছরে কিংবা বিভিন্ন সময়ে গণমাধ্যমগুলো, CNN, NBC, ABC, CBC, এই চ্যানেলগুলো খুব সুন্দর রিপোর্ট করছে, সকল বিষয়, যে কোনো ঘটনা তুলে আনছে। কিন্তু ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো 4 বছর আগে, তখন ট্রাম্পের সাথে একটা দ্বন্দ্ব লাগলো। এবং ট্রাম্প দেখেছেন হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে সাংবাদিককে বের করে দেওয়া, টুইট করে ফেক নিউজ বলা, গণমাধ্যমকে নিন্দা করা, নিউ ইয়র্ক টাইমস সহ ওয়াশিংটন পোস্ট সহ পত্রিকাগুলোকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা, এবং তার স্বভাবসুলভ আচরণে এটা খুবই সবাইকে ক্ষুব্ধ করেছে। তারপরেও এটা এক্সপোজ হয়েছে, এবং তাকে গণমাধ্যমগুলো যথাযথ সম্মান দেখিয়েই ভূমিকা রেখেছে। ব্যাপারটা হচ্ছে সাহসিকতা আমাদের কাছে লাগে, আমাদের কাছে মনে হয় সাহসিকতা। এটা আমি মনে করি যুক্তরাষ্ট্রের মতো কিংবা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের দেশগুলোতে, কিংবা যেখানে শাসন ব্যবস্থার একটি সুন্দর বিন্যাস রয়েছে, বিন্যাস বলতে এখানে সুশাসন রয়েছে, এখানে অনিয়ম থাকলেও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে, অপরাধ থাকলেও তার বিচারের ব্যবস্থা রয়েছে, এবং এখানে অসততা কিংবা কোনো দুর্নীতি কিংবা অনিয়ম, কারচুপির ঘটনা ঘটলে কিংবা আর্থিক অনিয়মের কথা বলে তার জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে। প্রতিটি পাবলিক পজিশনে, প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তর, পজিশন, সিনেটর, রাজনীতিবিদ, আইন প্রণেতা, কর্মচারী, নির্বাহী বিভাগ, ঊর্ধ্বতন নীতি নির্ধারক, সবার ক্ষেত্রে একটি সুন্দর ব্যবস্থা রয়েছে এবং ওয়াচডগ রয়েছে, তারা পাবলিক স্ক্রুটিনির মধ্যে আছে। আমরা এই প্রসঙ্গের একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, তার আগে একটু ছোট্ট করে একটু জানতে চাই যে আমাদের একটি পত্রিকা প্রশ্ন তুলেছে যে এই নির্বাচনটি কতটা বদলাবে বিশ্বকে। নির্বাচনটা বিশ্বকে বদলাবে। যেসব দেশে নির্বাচন নিয়ে প্রশ্ন আসে, অবশ্যই তাদের জন্য দেখার বিষয়, শেখার বিষয়। আর নির্বাচনের মাধ্যমে তো যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হবে, দলীয় সরকার পরিবর্তন হবে, এক দল থেকে আরেক দল যাবে। যদি জো বাইডেন
জিতে যদি যেটা জয়ের দ্বার প্রান্তে রয়েছে, অবশ্যই বদলাবে। কারণ যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম প্রধান কিংবা এক নম্বর রাষ্ট্র যা অর্থনীতিতে ক্ষমতাশীল, যারা শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান গবেষণাতে একেবারে শীর্ষ অবস্থানে রয়েছে, যারা সমর শক্তি প্রতিরক্ষা শক্তি, যারা অস্ত্র শস্ত্র বল ক্ষমতা শক্তিতে এক নম্বরে রয়েছে, এবং যারা অবশ্যই স্বাধীনতা গণতন্ত্র এই বিষয়ে এসব বিষয়ে উপরে রয়েছে। আমরা একটু বদলানোর প্রয়োজন। আমরা একটু দেশে আসি। মাননীয় প্রধানমন্ত্রী করোনা নিয়ে অনেকগুলো কথা বলেছেন এবং বিশ্ব নেতাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সংকট মোকাবিলায় দরকার সহযোগিতা, এটা খুবই জরুরি। কি বলবেন? কোভিড-19 করোনা পুরো বাংলাদেশ তো বটেই, বিশ্বকে বদলে দিয়েছে, ওলটপালট করে দিয়েছে। আপনি দেখেন লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কবলে পড়েছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, এখনো আক্রান্ত হতে চলেছে। এর কোনো প্রতিকার, এর কোনো সুরাহায় এখন পর্যন্ত বিশ্ববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, গবেষণা কিছুই বের করতে পারেনি। তবে প্রচেষ্টাও আছে অসংখ্য। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো একটি দেশ, তৃতীয় বিশ্বের দেশ, আমরা উন্নত দেশের কাতারে নেই, আমরা উন্নয়নশীল দেশ থেকে আমরা মধ্য আয়ের দেশে যেতে যাচ্ছি, আমরা একটা টেক অফ স্টেজে আছি। আমাদের প্রধানমন্ত্রী একটি অবস্থান তৈরি করেছেন তার নিজের এবং বাংলাদেশের, যে বাংলাদেশের একটি সরব সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা গত 10-12 বছরে প্রতিষ্ঠিত হয়েছে। উনি জলবায়ু পরিবর্তন সহ যে কোনো বৈশ্বিক সংকটে একটি নেতৃস্থানীয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা, অনুসরণীয় ভূমিকা রেখেছেন। কোভিড নিয়ন্ত্রণের জন্য বিশ্ববাসীর যে বিশ্ব নেতৃবৃন্দের যে একটি সম্মিলিত প্রচেষ্টা, তার আহ্বান জানিয়েছেন। করোনা আসার পর থেকে এই ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন। করোনাকে উনি তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এর প্রতিকার সুরাহার ক্ষেত্রে তেমন কোনো ব্যবস্থা নেননি, যেটা কাম্য ছিল। মাস্ক পরে আবার ছুড়েও ফেলেছে, যেটা প্রত্যাশিত ছিল। এই জন্য একটি রোড ম্যাপ। এখন এটা প্রতিষেধক কি, সরকারগুলো, রাষ্ট্রগুলো ব্যবস্থা নিচ্ছে। এর ক্ষেত্রে করোনা নিয়ন্ত্রিত হয়নি, হচ্ছে না, দ্বিতীয় পর্যায়ে আসছে। এখন তৃতীয় পর্যায়ে আসছে। এখন ভ্যাকসিন, এর চিকিৎসা কিংবা করোনা হবে না এমন একটি প্রতিষেধক টিকার ব্যবস্থা করতে হবে। এই টিকা নিয়ে গবেষণা হচ্ছে, গবেষণার প্রায় সাফল্য এসছে, ট্রায়ালের পর ট্রায়াল হচ্ছে। এখন বাংলাদেশ একটি ক্ষতিগ্রস্ত দেশ, কম ক্ষতিগ্রস্ত দেশ করোনার কারণে বলতে পারবো। আমরা অনেক আল্লাহর রহমতে এবং আমাদের মানুষের প্রচেষ্টায়, সরকারি ব্যবস্থাপনায় অনেক দূর আমরা ঠেকাতে পেরেছি। তা এখন বিশ্বকে এটা ব্যবস্থা নিতে হবে। রোড ম্যাপ দরকার, একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, মহাপরিকল্পনা দরকার। কিন্তু কোভিড যখন ভ্যাকসিন দ্বারা প্রতিষেধক আবিষ্কার হবে, কোভিড প্রতিষেধক আবিষ্কার হবে, তখন এটার ব্যবস্থাপনা, বিতরণ এবং এটার কার্যকারিতা নিশ্চিত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখানে তথা জাতিসংঘের অগ্রণী ভূমিকা নিতে হবে। বড় বড় দেশগুলো যারা অর্থে, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান গবেষণায় অগ্রগামী, তাদেরকে একত্রিত হতে হবে। এখন আমেরিকা কোনো গুরুত্ব দিচ্ছে না, চীন এটার চীনের শুরু, রাশিয়া একটা টিকা তৈরি করে নিজেদের মধ্যে প্রয়োগ করছে। এটার বৈশ্বিক কোনো সফলতা নেই, স্বীকৃতি নেই, গ্লোবাল। অক্সফোর্ড, যুক্তরাজ্যের অক্সফোর্ড একটা গবেষণা করছে, এটা বিশ্ব গ্রহণ করবে, সে বসে আছে, এটা সফলতা হবে, কার্যকর হবে, তখন বিশ্বে এটা ছড়িয়ে দেওয়া হবে কিংবা বিতরণ করা হবে। তো এই যে একটি পরস্পরমুখী কিংবা অসমন্বিত পদক্ষেপ দেখা যাচ্ছে গ্লোবালি, বৈশ্বিকভাবে, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটা তৈরি করতে হবে। এটা একটি সুন্দর ব্যবস্থাপনা, সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করতে হবে। এটা খুবই কার্যকর একটা ডাক দিয়েছেন তিনি, এবং এটা আমি মনে করি যে বাংলাদেশও এটার প্রস্তুতি নিয়ে রেখেছে। অক্সফোর্ডের টিকাটা যখন সফল হবে, সাফল্য দেখব আমরা, কার্যকর মনে করব, তখন এটা বাংলাদেশ 3 কোটি নিয়ে আসবে। এটা চুক্তি হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। আশা করি এটা পর্যায়ক্রমিক যে অগ্রগতিগুলো ঠিক থাকবে এবং আমরা কার্যকারিতা দেখতে চাই, সফল অক্সফোর্ডের টিকা দেখতে চাই, যেটা আমরা আগে নেব, বয়স্করা নেবে এবং করোনা স্পর্শ করতে পারবে না, এমন একটি পরিস্থিতিতে যাব আমরা।
আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, আমাদের দুর্নীতির কথা নিয়ে আমাদের অনেক সময় আলোচনা করতে হচ্ছে এবং দুর্নীতি যেন পিছু ছাড়ছেই না। যায় দিনে একটা রিপোর্ট হয়েছে যে উপবৃত্তি বিতরণে অসংখ্য অভিযোগ, উপবৃত্তি তদন্তে দুদক। উপবৃত্তি দেওয়া হয় আজ থেকে 20-25 বছর আগে থেকে নারী শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যন্ত আমি বোধ করি, এবং বাংলাদেশের নারী শিক্ষা একসময় খুব কম ছিল 80-র দশকে 90-র দশকে, এবং উপবৃত্তি চালু হয়েছে আমাদের আর্থিক সংস্থান ছিল না, বিশ্বব্যাংকের অর্থায়নে দাতাদের সহায়তায়, পরে আমরা নিজেরাই দিচ্ছি। এবং বাংলাদেশের প্রতিটি নারী শিক্ষার্থী ক্লাস 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এরা উপবৃত্তির অর্থ পাচ্ছে। কিভাবে পাচ্ছে? শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর প্রকল্প জেলা উপজেলা হয়ে গ্রামে গ্রামে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের কাছে আগে নগদ যেত, এখন অ্যাকাউন্টের মাধ্যমে যায়, এবং বই কেনার জন্য টাকা দেওয়া হয়, বছরের বই খাতার জন্য। তো এটা তো একটা সরকারি ব্যবস্থাপনায় হবে। এখানে দুর্নীতি হচ্ছে, টাকা চুরি করেছে কিংবা টাকা হস্তান্তর করেনি কিংবা এক জায়গার অর্থ আরেক জায়গায় দিয়েছে, অথবা শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে, অথবা শিক্ষার্থী নাই কাগজে কলমে নাম দেখিয়ে টাকা বিতরণ করে উঠানো হয়েছে। এইসব ক্ষেত্রে আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, এই যে উপবৃত্তির কথা, এটা তো শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক বিষয়। আমাদের দেশে বা প্রত্যেকটি দেশে মানুষ গড়ার কারিগর হলো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকরা। সেইখানকার উপবৃত্তির টাকা নিয়ে যদি নয়সয় হয়, তাহলে আমরা আসলে কি শেখাচ্ছি? সেটাই দুর্ভাগ্যজনক, দুঃখজনক বক্তব্য। সরকার টাকা দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছেন, টাকা তহবিল সরকার রেখে দিয়েছে, এখন বিতরণ প্রক্রিয়ায় কিংবা এটা তৃণমূল পর্যায়ে সমস্যাটা হচ্ছে। এটা অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এবং গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এটা ধরা উচিত। এই পত্রিকার খবরটা একটি সূত্র, এটা যদি আপনি ঠিকমতো কঠোরভাবে ব্যবস্থা প্রতিকার করেন তাহলে সব বন্ধ হয়ে যাবে এবং এ ধরনের ঘটনা আরও বেরিয়ে আসবে। এটা নিশ্চিত করতে হবে। এটা আজকে একদিন দুদিনের ব্যাপার না, বছরের পর বছর স্থায়ীভাবে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের এবং দেয়া হবে, বরাদ্দ রয়েছে। কেন এখানে অনিয়ম হবে? আপনি চমৎকার একটি কথা বলেছেন, খুবই যথার্থ কথা, যে আজকের এই কি বলবো প্রযুক্তির যুগে আপনি যে শিক্ষার্থীকে টাকাটি দিচ্ছেন সেই শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকাটা চলে যাচ্ছে, তাহলে সেই সঠিক শিক্ষার্থীকে নিয়োগ নিশ্চিত করা তো প্রতিষ্ঠানের দায়িত্ব, এবং এটা ডাটাবেজ করা সম্ভব এবং নির্ণয় করা সম্ভব, অনেক কিছুভাবে যাচাই করা যায়। আর আজকে জানেন এই ডিজিটাল বাংলাদেশের সুবাদে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা অনেক কিছু তথ্য যাচাই বাছাই করতে পারি। আবার মোবাইলের মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, আপনি নগদ বিকাশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কে আমরা টাকা লেনদেন করতে পারছি, এটাও করা যায়। আর বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা তো অনলাইন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, জেলা উপজেলা না, এরপরেও অজপাড়া গায়ে যে ব্যাংকটা আছে সেটা অনলাইন সিস্টেম। সুতরাং এটা নিশ্চয়ই নিশ্চিত করা যায়। এবং জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা কর্মকর্তা যারা এই কাজগুলো করেন, উপজেলা সম্ভবত উপজেলা শিক্ষা কর্মকর্তা বলা হয়, এই কাজগুলো যারা করেন এবং এদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের সর্বাধিক গুরুত্ব দিয়ে এই কাজটি করা উচিত এবং অনিয়মের ব্যাপারটা সুরাহা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, করোনাকালীন এই দুঃসময়ে আমরা কিছুটা অতিক্রম করবার চেষ্টা করছি, যদিও শীতকালে শীত আসছে, প্রকোপটা হয়তো একটু বাড়তেই পারে। জীবন জীবিকার প্রয়োজনে আমরা ঘরের বাইরে বেরোচ্ছি, বিনোদন কেন্দ্রগুলো খুলে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ঢাকা চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে, নাটকের মঞ্চ খুলেছে, সিনেমা হল খুলেছে। আজকের এই ছুটির দিনে আপনারা উপভোগ করতে পারেন এই বিনোদন কেন্দ্রগুলোর সুযোগ সুবিধা। কিন্তু একটা বিষয় খুব নিশ্চিত করা জরুরি, যেখানেই যাবেন ঘরের বাইরে যখন বেরোবেন অবশ্যই স্বাস্থ্য বিধিটা মেনে চলবেন। ঘরে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ঘরে ফিরে সাবান পানি দিয়ে হাতটা ধুয়ে নেবার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকুন। আমরা নিশ্চয়ই করোনাকালীন এই দুর্যোগ কাটিয়ে একদিন সুবর্ণ একটি চমৎকার পরিবেশে উতরে যাব। সেই সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ। খাঁটি মধু, জ্যাম, জেলি কিংবা আচার, সাথে আছে মুখরোচক পাঁপড়। দেশের সেরা এসএমই উদ্যোক্তার পণ্য কিনুন।